হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। দেখো তোমরা জানো আমাদের এবিটি সিরিজের কন্টিনিউশন চলছিল এইচএস এর। তো আশা করছি তোমরা অনেকে এবিটি এ সলিউশন করছো আর অনেকটাই হেল্প হচ্ছ আশা করছি। তো যারা এখনো পর্যন্ত এবিটি এ শুরু করোনি কেন, তোমাদের জন্য একটা কথা বলি, এবিটি এ এমন একটা বই যেটা না করে এইচএস দিতে যাওয়াটাই বোকামি। কেন? এইচএস অনেক রকম কোশ্চেনের ভ্যারিয়েশন হয়, তোমরা জানো। প্রত্যেক বছর তোমরা প্রিভিয়াস ইয়ারে যদি কোশ্চেন দেখো তাহলে সেক্ষেত্রেও তোমরা বুঝতে পারবে কোশ্চেনের প্রচুর ভ্যারিয়েশন হয়। তার জন্য তোমাকে এই ভ্যারিয়েন্ট টাইপের কোশ্চেন তোমাকে জানতে হলে তখন তোমাকে একটা ভালো বই ব্যবহার করতে হয়। ওই বইটা হচ্ছে এবিটিএ। কারণ দীর্ঘদিন ধরে চলে আসছে, বুঝতেই পারছো তোমরা এবিটিএ ইম্পর্টেন্সটা তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু তোমাদের সিনিয়ররা যারা ইউজ করেছে বা আমরা যারা ইউজ করে করে বড় হয়েছি আমরা কিন্তু এর ইম্পর্টেন্সটা জানি। ওকে, তো দেখো এবিটিএটা এখনো পর্যন্ত যাদের মনে হচ্ছে যে একটু কঠিন লাগছে, অবশ্যই দেখো চ্যানেলটিকে ফলো করবে। আমরা অনেকটা ইজি ওয়েতে তোমাদেরকে সলিউশন করার চেষ্টা করছি। কেমন? প্রত্যেকটা ইউনিট ধরে ধরে, প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা এখানে আলোচনা করে দিচ্ছি। শুধুমাত্র একটা কোশ্চেনের উপরে আমরা আলোচনা করছি না, ওই কোশ্চেন ওরিয়েন্টেড যত রকমের কোশ্চেন হতে পারে সবকটাকে কিন্তু আমরা আলোচনা করছি। কেমন? তো দেখো, যারা আশা করছি এতদিন ফলো করছো তোমরা বুঝতে পেরে গেছো আমার প্রসিডিউরটা কেমন বা আমি কোন ওয়েতে তোমাদের নিয়ে যেতে চাইছি। কেমন? আর ভিডিওটা আসতে হয়তো একটু দেরি হচ্ছে, বুঝতেই পারছো আমাদের এত অফলাইন টিউশন রয়েছে, তো সব কটাকে মেনটেন করে তারপরে তোমাদের জন্য ভিডিও বানাতে হয়, একটু সময় লাগছে বাবু, কিছু করার নেই। কেমন? তো আমরা চেষ্টা করছি অনেকটা বেশি কন্টেন্ট ডেলিভার করার। কেমন? তো যাই হোক, আর বেশি কথা না বলে তোমরা জানো ইলেকট্রোস্ট্যাটিক বা ইউনিট 1 এর আমরা সেট 1 সেট 2 কমপ্লিট করে এসেছি। এখন আমরা আলোচনা করব সেট 3 টা নিয়ে। কেমন? সেট 3 পেজ নাম্বার হচ্ছে তোমার 35। কেমন? সেট 3 পেজ নাম্বার 35। ক্লিয়ার? আচ্ছা, ইতিমধ্যে তোমরা দেখো ইলেকট্রোস্ট্যাটিক্স এর সেট 1 সেট 2 করে নিয়েছো। তারপরে আবার দেখবে কোশ্চেন এবার রিপিট হওয়া শুরু করেছে। আমি এটা করাবো, দেখলে তোমরা বুঝতে পেরে যাবে কোশ্চেন এই তিনটা সেটের মধ্যে কোশ্চেন রিপিট হওয়া শুরু হয়েছে। কেমন? তো ওই জন্য বুঝতেই পারছো এবিটি কতটা ইম্পর্টেন্স বা এইচএস এ কোন ডাইরেকশনে তোমাকে ফোকাস করতে চাইছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আর এটা যে শুধুমাত্র বাংলা মিডিয়াম স্টুডেন্টরা দেখবে, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা দেখবে না তা নয়। আমি মোটামুটি বলে যাচ্ছি মুখে, ইংলিশ মিডিয়ামের এর কোনো অসুবিধা যাতে না হয় এগুলো বলে যাই। কিন্তু দেখো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমার অনেকটা বেশি, তো ওই জন্য আমাকে বাংলায় কিছু লিখতে হচ্ছে, কিন্তু আমি বলছি ইংলিশে, তোমাদের আশা করছি অসুবিধা হবে না। অসুবিধা যদি হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও। কেমন? তখন আমি আলাদা একটা হয়তো ব্যবস্থা করতে পারি। ক্লিয়ার? তো চলো আর বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করছি। তাহলে চলো, সেট 3 পেজ নাম্বার 35 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট 1। আচ্ছা, তোমরা জানো কেমন কেমন কোশ্চেন আসে না? এমসিকিউ আসে কটা? এমসিকিউ থাকবে দুটো, আর হচ্ছে 3 মার্কসের কোশ্চেন থাকবে কটা? 3 মার্কসের কোশ্চেন থাকবে দুটো। ঠিক আছে? তার মানে তোমাদের টোটাল 8 নম্বর ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে আছে। ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে তোমাদের টোটাল 8 নাম্বার আছে। ঠিক আছে? তো চলো সেইগুলো আমরা ডিসকাস করব। আচ্ছা চলো, ফার্স্ট সেকশন 1 এমসিকিউ, একের দাগের কোশ্চেন কি আছে দেখো। 1 ভোল্ট বিভব পার্থক্যে একটি ইলেকট্রনকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে যে পরিমাণ কার্যের প্রয়োজন হয়। অত্যন্ত সহজ কোশ্চেন এবং এক লাইনের উত্তর। কি আমরা জানি দেখো যে কৃতকার্য এবং বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক কি, ওয়ার্ক ডান এবং পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রিলেশনটা কি না, W = Q × V, হ্যাঁ কি না? তার মানে কি বললাম, কিউ চার্জের একটা পার্টিকেলকে তুমি যদি V পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে তুমি নিয়ে যাও তাহলে তোমার কত কার্য দরকার হবে? W। ঠিক আছে? তার মানে W টা হচ্ছে কি কার্য। এবার V বিভব প্রভেদের মধ্যে একটা কিউ চার্জকে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে চাইছো, তাহলে তোমাকে কত কাজ করতে হবে? তাহলে সেটা হচ্ছে কি W = Q × V। এবার এখানে কি বলেছে? 1 ভোল্ট বিভব পার্থক্যে একটি ইলেকট্রনকে, তার মানে এখানে কিউর জায়গায় কি হয়ে যাবে? 1
ই ইলেকট্রনিক চার্জ মানে ইলেকট্রনের আধান হয়ে যাবে ই ইনটু বিভব পার্থক্য কত বলেছে 1 ভোল্ট, তার মানে এটা কি হয়ে গেল বলতো 1 ইলেকট্রন ভোল্ট হয়ে গেল। তোমরা জানো এনার্জি ইউনিট একটা ইলেকট্রন ভোল্ট। এবার এটাকে আমরা জুলে কনভার্ট করব কাজ শেষ। কেন দেখো তোমার সমস্ত ইউনিট গুলো দিয়েছে, দেখো আর্থ জুল জুল জুল, তাই না? তার মানে জুলে কনভার্ট করতে হবে। চলো জুলের ফর্মুলা জানি আমরা, 1 ইলেকট্রনিক চার্জ মানে কত, একটা ইলেকট্রনের আধান কত হয় না 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 ইনটু 1 ভোল্ট, এটা কুলম ইনটু ভোল্ট, আমি একসঙ্গে লিখছি কুলম ইনটু ভোল্ট। ওকে, তার মানে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। ওকে, তাহলে এখানে দেখো কারেক্ট অপশন কত হচ্ছে না বি, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কারেক্ট অপশন। কিন্তু এই কোশ্চেনটাকে আরেকটু ঘুরিয়ে কোশ্চেন করে, কেমন বলবে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, তাই তো? দেখো একই কোশ্চেন, তার মানে 1 ইলেকট্রন ভোল্ট এটাও তো একটা এনার্জি ইউনিট, আর জুলটাও এনার্জি ইউনিট। দেখো 1 ইলেকট্রন ভোল্ট আমরা করে এলাম যে 1 ইলেকট্রন বসাবে, 1 ইলেকট্রন ইনটু 1 ভোল্ট মানে একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে গেলে যতটা বা যেতে যতটা শক্তির প্রয়োজন হয় তাকে আমরা 1 ইলেকট্রন ভোল্ট বলবো। দেখো এই ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 যা ছিল সেম 1 ভোল্ট, তার মানে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। ঠিক আছে, এই কোশ্চেনটাও আসতে পারে তোমাদের 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, আর একটা বলেছে দেখো এই কোশ্চেনটা যেটা দিয়েছে এই কোশ্চেনটাও আসতে পারে। ঠিক আছে, তাহলে এরকম দু রকম টাইপের কোশ্চেনটা করে রাখবে। ক্লিয়ার? বেশ, চলো একদম দেখো ইজি। নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে, বায়ু মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ F, মানে দুটো তুমি চার্জকে নিয়ে নাও। আচ্ছা আগে পড়ে দিই দেখো, আধান দুটির পরিমাণ দ্বিগুণ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে ক্রিয়াশীল বলের পরিমাণ কত হবে। দেখো ফার্স্ট কন্ডিশনে কি হয়েছে, এইখানে একটা আরে কিউ আছে, এখানে একটা সাপোজ কিউ1 চার্জ আছে, সেখান থেকে r ডিসটেন্সে এখানে একটা কিউ2 চার্জ রয়েছে। কেমন? তাহলে এদের মধ্যে দেখো এদের যে এই যে মাঝের যে মিডিয়ামটা সেটা হচ্ছে এয়ার মিডিয়াম বলেছি তোমাকে, বায়ু মাধ্যম। তাহলে কি হবে এখানে না ফোর্সটা কত হবে, দেখো একদম সিজিএস এ চলে যাও কারণ এসআই তে কোনো গল্প নেই। হ্যাঁ, তাহলে দেখো F সমান কি বলেছে তোমাকে না Q1 ইনটু Q2 বাই r স্কয়ার। এটা আমরা কুলম্ব ফোর্সের ফর্মুলা থেকে আমরা বলতে পারি, দুটি আধানের গুণফল এবং তাদের দূরত্বের বর্গের মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তার মানে F Q1 Q2 বাই r স্কয়ার। ক্লিয়ার? এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও। এবার দেখো সেকেন্ড কন্ডিশন, এটা হচ্ছে ফার্স্ট কেস। এবার দেখো সেকেন্ড কেস কি বলছে, বলছে আধান দুটির পরিমাণ দ্বিগুণ করা হলো, তার মানে বর্তমান Q1 প্রাইমটা কত না 2 ইনটু Q1 এন্ড Q2 প্রাইম মানে দ্বিতীয় কন্ডিশনে সমান কত হচ্ছে 2 ইনটু Q2, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো, এবং তাদের যে সেপারেটিং ডিসটেন্স r টা ছিল, তাহলে বর্তমান তাহলে কত r প্রাইম সমান কত 2r করে দেব। হলো, তাহলে ফোর্সটা কত হবে বলেছে, তাই তো? তাহলে আমার ফোর্সটা কত হবে বলছে, তার মানে দেখো এই ক্ষেত্রে দ্বিতীয় কন্ডিশনে তাহলে ফোর্সটা কত a প্রাইম ধরে নাও সমান কত না q1 প্রাইম ইনটু q2 প্রাইম বাই r প্রাইম স্কয়ার সমান, চলো তাহলে q1 প্রাইমটাকে 2 ইনটু q1 লিখতে পারো, 2 ইনটু q2 লিখতে পারো, q2 প্রাইমটাকে বাই কত r প্রাইম স্কয়ার মানে কত 2 ইনটু r এর স্কয়ার। হলো, তার মানে দেখো 2 ইনটু 2 ইনটু q1 q2 বাই 2 এর স্কয়ার কত 4 ইনটু r স্কয়ার। কেমন? তার মানে দেখো 4 আর 2 কাটা ইনটু 2 কাটা, তার মানে কত হলো q1 q2 বাই r স্কয়ার। আবার দেখো এক নম্বর ইকুয়েশন থেকে কি জানি q1 q2 বাই r স্কয়ার সমান কত f, তাহলে কত হলো তোমার ফাইনালি ফোর্সটা কত হলো না কোনো চেঞ্জ নেই, যা ছিল তাই, তাই তো? ফোর্সের কোনো চেঞ্জ হলো না, f প্রাইম ইকুয়াল টু কত পেলাম f পেলাম। তার মানে এখানে কি বলবে তাহলে ক্রিয়াশীল বলের পরিমাণ হবে কত, অপশন এ মানে ফোর্স এ হবে, অপশন এ হবে, কোনো ফোর্সের চেঞ্জ হলো না। ক্লিয়ার? দেখো একদম ইজি, বুঝতেই পারছো। নেক্সট চলো, আচ্ছা
দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে, এগুলো তোমার খুব একটা পড়ে না, বুঝতে পারলে? হয়তো এই সেটটা একটু ফোকাস করতে চেয়েছে, পড়ে না এগুলো। আর না তো বলতে পারবো না একদম, দিলেও দিতে পারি, কিন্তু খুব রেয়ার আছে, ঠিক আছে? হয়তো 10 বছরে 5 বছরে হয়তো একবার হয়তো দিয়ে দিলে দিতে পারে, কিন্তু এত এত বেশি চাপ নেবে না এগুলোকে নিয়ে, ঠিক আছে? চলো কি কোশ্চেনটা দিয়েছে দেখো আগে। বলছে বজ্রবাহের কার্যনীতি ব্যাখ্যা করো, এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, ঠিক আছে? যেটা তোমরা থান্ডারস্টর্ম জানো, বা তোমরা যেটা বজ্রপাত বলে কি জিনিস জানো, তাই তো? আমরা বজ্রবাহ কার্যনীতি মানে তোমরা জানো, বড় বড় যখন বিল্ডিং তৈরি হয়, বড় বড় বিল্ডিং এ একটা কন্ডাক্টিং রড দিয়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত বা মাটির নিচ পর্যন্ত একটা রড পোতা থাকে, ঠিক আছে? একদম বিল্ডিং এর টপ ফ্লোর থেকে। তাই মানে ওই জিনিসটাকে আমরা বলি বজ্রবাহ, ঠিক আছে? কেন না সে বজ্রপাতকে রোধ করে বা তার নিজের দিকে টেনে নেয়, দিয়ে গ্রাউন্ডে ঢুকিয়ে দেয়, ঠিক আছে? এইটাকে আমরা বজ্রবাহ বলি। তো দেখো এগুলো তোমাদের তো একটু ভাষা টাষা লিখতে হয়, তো আমি ওই জন্য একটা বই থেকে তোমাদের আমি ইমেজ আকারে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো থেকে কপি করবে, ঠিক আছে? দেখো কি বলছে, দেখো বজ্রবাহ কি, এখানে বজ্রবাহ কি, এর কার্যনীতি সংক্ষেপে লেখো। বজ্রবাহের সময় নিরাপদ এবং বিপজ্জনক আশ্রয়স্থল কোনগুলো হবে? তো এইচএসে এটা 12 সালে এসেছিল এইচএসে, হ্যাঁ? তো দেখো কি কি দিয়েছে। আমরা কি জানি, বহুতলা বাড়ি বা কোনো সুউচ্চ নির্মাণ ক্ষেত্রকে বজ্রবাহের হাত থেকে বাঁচানোর জন্য যে বিশেষ বিজ্ঞানসম্মত ব্যবস্থা নেওয়া হয় তাকে বজ্রবাহ বলা হয়, ঠিক আছে? যেটা হচ্ছে লাইটনিং কন্ডাক্টর বলে। এটি আসলে কয়েকটি সূচিমুখ যুক্ত পরিবাহী দণ্ড বা তার, যেটি বহুতল বাড়ির দেওয়ালে আটকানো থাকে, ঠিক আছে? এটি মানে এটা দণ্ড হতে পারে অথবা একটা তার হতে পারে, ঠিক আছে? পরিবাহী তার হতে পারে, মানে ওয়্যার যেটাকে বুঝছো, ঠিক আছে? আচ্ছা, এটি নিচের অংশ মাটির নিচে গভীরে পতিত থাকে, মানে পোঁতা থাকে, ঠিক আছে? এবং এদের সূচিমুখ অংশটি বাড়ির ছাদের কিছুটা উপরে থাকে, ঠিক আছে? আচ্ছা, মেঘের জলকণাগুলির মধ্যে ঘর্ষণজনিত কারণে তোমরা জানো, আমরা যখন অ্যাকচুয়াল মেঘ হয় আকাশে, তখনই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা হয় বা থাকে। কেন না দেখো, আমরা জানি মেঘ মানে কি, অনেক জলকণার সমষ্টি, তাই তো? জলকণাগুলো বাষ্প হয়ে যায়, দিয়ে সেখানে তাদের নিজেদের মধ্যে ঘর্ষণ হয়। ঘর্ষণ হওয়ার ফলে তাদের মধ্যে প্লাস এবং মাইনাস চার্জ তৈরি হয়। উপরে মাইনাস চার্জ থাকে, কেন হালকা বলে, আর প্লাস চার্জ গুলো কি হবে, ভারী বলে নিচে থাকবে, হ্যাঁ কি না? এটা হচ্ছে আকাশের ঘটনা। আকাশে এরকম করে চার্জের সৃষ্টি হয়, ঠিক আছে? দুটো বিপরীত ধর্মী আধানের সৃষ্টি হয়। এবার আমাদের এইখানে একটা বিল্ডিং রয়েছে, ঠিক আছে? এই বিল্ডিং এর নিচে এটা হচ্ছে মাটি বা গ্রাউন্ড, এটা ঠিক আছে? এই গ্রাউন্ডের নিচে অনেকটা পোতা থাকে, আর এইখানে কয়েকটা সূচিমুখ থাকে, ঠিক আছে? এই যে মানে তোমার বজ্রবাহ, এইটাকে বলছে বজ্রবাহ, এটাকে সূচিমুখ থাকে, ঠিক আছে? তখন কি হয় আমরা জানি কি না, চার্জ মানে এই বজ্রবাহের নিকটে কে আছে, প্লাস চার্জ আছে নিয়ারে। তো এ তখন কি করবে, এ তখন নেগেটিভ চার্জ এখানে এর কাছাকাছি অঞ্চলে কি করবে না, নেগেটিভ আধান এখানে বায়ুমণ্ডলের মধ্যে ছড়াবে, যার ফলে একটা প্লাস এলো একটা মাইনাসকে গিলে ফেললো, একটা প্লাস এলো একটা মাইনাসকে গিলে ফেললো, একটা প্লাস এলো একটা মাইনাসকে গিলে ফেললো, ঠিক আছে? দিলে কি হচ্ছে না, পোটেনশিয়াল যে ডিফারেন্সটা সেটা কমিয়ে দিচ্ছে, ঠিক আছে? বিভবের যে পার্থক্য হচ্ছে তাকে কমিয়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে না, বজ্রপাতটা কিছুটা হলেও মিনিমাইজ হচ্ছে। এবং আরেকটা ঘটনা, অবশিষ্ট যেগুলো থাকছে সেগুলো দেখো তার নিজের মধ্য দিয়ে সে টেনে নিচ্ছে, তার নিজের মধ্য দিয়ে গ্রাউন্ডে পাঠিয়ে দিচ্ছে, তোমাদের ঘরে পড়তে দিচ্ছে না, কারণ ঘরের থেকে কিছুটা উঁচুতে সে তো আছে, সেটা সূচিমুখ করে। এবার আমরা কি জানি, কারেন্ট সব থেকে কার মধ্য দিয়ে যাবে না, বেশি রেজিস্ট্যান্স যার আছে তার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, একদম মিনিমাম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। সেই মিনিমাম রেজিস্ট্যান্সটা আমাকে খুঁজতে হবে, ঠিক আছে? তার মানে এটা কি হচ্ছে কন্ডাক্টিং রড, অথবা তুমি তার তুমি নিয়েছো অথবা কন্ডাক্টিং রড নিয়েছো, তার মানে এর মধ্য দিয়ে তাহলে কি হচ্ছে, এর মধ্য দিয়ে কি হচ্ছে, কারেন্টটা এর মধ্য দিয়েই চুজ করবে সে, মানে কারেন্টটা যে যাবে সে এর মধ্য দিয়েই, সে কেন রেজিস্ট্যান্স কম, তো এই জন্য কারেন্টটা এর মধ্য দিয়ে গিয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে, ক্লিয়ার? ওই জন্য আমরা বলছি এখানে কি যে এই যে বজ্রবাহের সময়, ঠিক আছে, বজ্রবাহের ক্ষেত্রে
একটা বড় বড় বিল্ডিং এ এরকম বজ্রবাহ থাকে, সে তার নিজেই এটা করে নেয়, ঠিক আছে, তোমার নিজে বজ্রপাতকে আকর্ষণ করে মাটির নিচে পাঠিয়ে দেয়, ওই জন্য ঘরের কোনো ক্ষতি হয় না। এটাই তার কার্যনীতি। দেখো মেঘের জলকণাগুলির মধ্যে ঘর্ষণজনিত কারণে ধনাত্মক বা ঋণাত্মক তড়িতের সৃষ্টি এবং ক্রমশ বিভব বাড়তে থাকে। আবেশের জন্য বিপরীত আধান আবিষ্ট হয়। ওই আবিষ্ট আধান আবার সূচিমুখের ক্ষরণ ক্রিয়ার জন্য নিকটস্থ বায়ুকণাগুলিকে সম আধান দেয় এবং তড়িৎ বার্তার সৃষ্টি করে। বিপরীত তড়িৎ আধান বায়ুকণাগুলির মেঘের দিকে ছুটে যায়, ঠিক আছে, মানে এখান থেকে যে নেগেটিভ গুলো কি হবে পজিটিভের দিকে ছুটে যাচ্ছে, দিয়ে এবার দেখো এবং মেঘ এবং আধানের কিছুটাকে প্রশমিত করে। এই যে একটু আগে বলে এলাম তোমাদের যে এই যে নেগেটিভ গুলো প্লাসটাকে কিছুটা প্রশমিত করে, ফলে মেঘের বিভব কমে যায় এবং বজ্রপাতের সম্ভাবনা একটু হলেও কমে যাবে, ঠিক আছে। তাহলে কি বললাম, বজ্রপাতের সম্ভাবনা একটু হলেও কমবে, ক্লিয়ার। এবার তোমাকে বলেছে এর দুটি বৈশিষ্ট্য লেখো, যে বজ্রবাহ যে তারটাকে তুমি ধরবে তার বৈশিষ্ট্য তোমাকে বের করতে বলছে, বা বৈশিষ্ট্য তোমাকে লিখতে বলছে। প্রথমে লিখবে বৈশিষ্ট্য, এখানে লেখা নেই। প্রথমে কি হবে না, এই যে বজ্রবাহটাকে কি হতে হবে, পিওরলি কন্ডাক্টিভ হতে হবে, তাই তো, মানে খুব কন্ডাক্টর হতে হবে। বেশি রেজিস্ট্যান্স হলে কিন্তু হবে না, তখন সে তো ঘরের মধ্যে দিয়ে যেতে চাইবে, বজ্রপাত তো ঘরের মধ্যে দিয়ে যেতে চাইবে, কারণ দুজনের রেজিস্ট্যান্স যদি সেম হয়ে যায় তাহলে কি হবে, কোনো লাভ হবে না। ওই জন্য এটাকে অবশ্যই কি হতে হবে, পরিবাহী তার অথবা পরিবাহী রড হতে হবে, পরিবাহী তার অথবা রড হতে হবে, দণ্ড, ঠিক আছে, কন্ডাক্টিং ওয়্যার অথবা রড হতেই হবে, ক্লিয়ার। নেক্সট কি না, এই পরিবাহী দণ্ডের মাঝে কোনো রকম ভাবে ফাঁকা অংশ থাকা যাবে না, ব্রেক করা যাবে না। যদি ব্রেক থাকে তাহলে সেইখানে কিন্তু আগুন জ্বলে যাবে, বুঝতে পেরেছো। 2 নম্বরে চলে এসো, আর এটা কয়েকটা সূচিমুখ যুক্ত হতে হবে এদের, মানে বজ্রবাহকে সূচিমুখ যুক্ত হতে হবে, সূচিমুখ যুক্ত হতে হবে, বজ্রবাহকে সূচিমুখ যুক্ত হতে হবে। 3 নম্বরে বলেছে, মানে আমরা বলছি পরিবাহীর এই যে কন্ডাক্টিং রডটা মাঝে কোনো রকম ভাবে বিচ্ছেদ থাকা যাবে না, কোনো রকম যেন ছেদ না থাকে বা বিচ্ছেদ না থাকে। বিচ্ছেদ থাকলে সেখানে কিন্তু কারেন্ট আটকে যাবে এবং আগুন জ্বলে যাবে, বুঝতে পেরেছো। তাহলে এই 3টা বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে, ঠিক আছে, দিলে তোমাদের ফুল নাম্বার চলে আসবে, ক্লিয়ার। এইটা কাকে বলে অবশ্যই লিখবে, তোমাকে যদিও এখানে বলেছে কার্যনীতি ব্যাখ্যা করো, অবশ্যই তুমি কাকে বলে লিখবে, তারপরে কার্যনীতিতে আসবে, হ্যাঁ। আচ্ছা, এখানে আরো দুটো আমাকে কোশ্চেন দিয়েছে, দেখো নিরাপদ স্থান আর বিপজ্জনক আশ্রয়স্থল কোনগুলো। দেখো বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়স্থলগুলো হলো কত না, টিনের নিরাপদ আশ্রয়স্থল, মানে যেখানে তুমি থাকতে পারবে, কি না টিনের চালযুক্ত, হ্যাঁ, চালাঘর। তোমার ঘর যদি টিনের চালযুক্ত হয় তাহলে তুমি সেখানে থাকতে পারো। আচ্ছা, ইস্পাত নির্মিত ভূসংলগ্ন গাড়ি, যে গাড়ি মাটির সঙ্গে আর্থিং করা থাকে বা আর্থিং এর ব্যবস্থা থাকে, সেই গাড়িতে তুমি থাকতেই পারো। টিনের ছাদ এবং দেওয়ালযুক্ত ঘর, বজ্রবাহযুক্ত বড় বাড়ি, বড় বড় ফ্ল্যাট আছে, সেখানে কিন্তু তোমার যদি বজ্রবাহ, হ্যাঁ, তো লাইটনিং কন্ডাক্টর যদি লাগানো থাকে, বজ্রবাহ যদি লাগানো থাকে, তাহলে তুমি সেখানে থাকতে পারবে সে। আচ্ছা, এবার কোথায় বিপজ্জনক না, উঁচু বা বড় গাছের তলায় থাকবে না, বড় গাছের তলায় তোমরা থাকবে না। বড় বড় গাছ সে কি করে, স্বাভাবিক কথা না, যত বেশি বড় হবে তত কি হবে, সে মানে কারেন্টটা ওর মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করবে, ওই জন্য বড় গাছের নিচে কখনো থাকবে না। আর একটা কি, বজ্রবাহ বিশিষ্ট উঁচু বাড়ির ইত্যাদি, বজ্রবাহ বিহীন উঁচু বাড়ি, মানে যে বাড়িটা অনেকটা উঁচু কিন্তু সেখানে যদি বজ্রবাহ না থাকে তাহলে কিন্তু সেই বাড়িটা কখনোই সেভ হবে না, কি বুঝতে পেরেছো। তাহলে লাইটনিং এর ক্ষেত্রে বা তোমার বজ্রপাতের জন্য ওই ঘরটা কখনো সেভ হবে না, ঠিক আছে। এগুলো তোমরা একটু খেয়াল রেখো। এটা যে শুধুমাত্র দেখো তোমাদের ফিজিক্সেই অ্যাপ্লাই করবে তা নয়, এটা কিন্তু তোমরা বাস্তব জীবনেই অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে, বা যারা জানেন না, হ্যাঁ, তোমাদেরকে সেগুলো গিয়ে অ্যালার্ট করতে হবে, কেমন, কারণ তোমরা স্টুডেন্ট, তোমাদের এটা রেসপন্সিবিলিটির মধ্যেও পড়ে, কেমন। চলো, তাহলে এই কোশ্চেনটা ঠিকঠাক করে লিখবে, একটু গুছিয়ে লিখতে হবে, বুঝতেই পারছো। নেক্সট কি বলছে, এর অথবা কোশ্চেন দেখো।